দেখবেন স্বাস্থ্য টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন মুখ ও দাঁত হচ্ছে স্বাস্থ্যের প্রবেশদ্বার, আর এই দাঁতের স্বাস্থ্য যাতে নিশ্চিত করা যায় সেই জন্য আমাদের করণীয় কী এবং এই ডেন্টাল প্রফেশন কতদূর এগোলো এবং কতটুকু এগোনো উচিত ছিল সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, একই সাথে উনি একাডেমিক্যালিও যুক্ত আছেন প্রিন্সিপাল ঢাকা ডেন্টাল কলেজ। ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে আসবার জন্য অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল। পাশাপাশি অভিনন্দন, আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সাধারণ পরিষদেও এর মধ্যে যুক্ত হয়েছেন, এই বিষয়েও আপনাকে অভিনন্দন জানাই। প্রথমেই আমি জানতে চাইব যে এই যে সাধারণ পরিষদ বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল, যেটা সংক্ষেপে বলা হয় বিএমডিসি, এরা আসলে কিভাবে কাজ করে, বা আপনি ইন ফিউচার ফ্রম দ্য পার্ট অফ ডেন্টিস্ট প্রফেশন আপনি কি পরিবর্তন দেখতে চান? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে স্বাস্থ্য টিভির সকল দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি এর আগেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। এবার আমন্ত্রণ রক্ষা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি, ভালো লাগছে। এবং আপনি যে প্রসঙ্গে উত্থাপন করেছেন বিএমডিসির আমি একজন নতুন সদস্য নির্বাচিত হয়েছি এই দফায়। তো আপনারা জানেন যে বিএমডিসি হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি রেগুলেটরি বডি। এবং এই রেগুলেটরি বডিতে 1980 সালের সংশোধিত অ্যাক্ট অনুযায়ী ডেন্টাল প্রফেশন থেকে একজন সদস্য নির্বাচিত হতো, যিনি ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল পদাধিকার বলে তিনি বিএমডিসির সদস্য থাকতেন সাধারণ পরিষদে। আর 2010 সালে যে নতুন বিএমডিসি অ্যাক্ট হয়েছে, এখানে সদস্য সংখ্যা বেড়েছে এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে একজন, ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতি থেকে একজন, এবং প্রাইভেট ডেন্টাল কলেজ যেগুলো আছে আমাদের সবগুলোর সমন্বয়ে একজন প্রতিনিধি, তিনজন সাধারণ পরিষদে প্রতিনিধিত্ব করেন। এবং সেই জায়গাটায় আমরা আমাদের ডেন্টাল প্রফেশনের কথা বলি, প্রফেশনের সমস্যাগুলো, বিশেষ করে একাডেমিক বিষয়গুলো তুলে ধরে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে মান উন্নয়নের জন্য কাজ করা যায়, সেই কাজগুলোই আমাদের জব ডেসক্রিপশনের মধ্যে পড়ে। তো এখানে একটি জিনিস আমি প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই, বিএমডিসি বলতে আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে ডাক্তারদের রেজিস্ট্রেশন প্রদানই বোধহয় এর একমাত্র কাজ। আসলে বিষয়টা তা নয়। রেগুলেটরি বডি বলতে শব্দের মধ্যেই নিহিত আছে যে এর কার্যক্রমের পরিধি কত ব্যাপক। তো সেই জায়গায় খুব সীমিত পরিসরে বাংলাদেশের বিএমডিসির কার্যাবলী চলছে বলে আমার কাছে মনে হয়েছিল দূর থেকে। এবং যতটুকু প্রফেশনাল অ্যাক্টিভিটির সাথে আমি ইনভলভ, এই অ্যাক্টিভিটির সুবাদে যতবার আমার বিএমডিসির সভায় বা বিএমডিসিতে যাওয়ার সুযোগ ঘটেছে, সেই জায়গা থেকে আমি উপলব্ধি করেছি যে এখানে অনেক কিছুই করার এখনও রয়ে গেছে। যেমন আমাদের বিএমডিসি শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রদান করে ডাক্তারদের এটি নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা সম্ভব, এটি আমি মনে করি না। আমাদের প্রয়োজন রয়েছে যে এখানে ডাক্তারদের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন। আমরা হরহামেশাই দেখি যে ফেক ডক্টর, রেজিস্ট্রেশনবিহীন ডক্টররা প্র্যাকটিস করছে, যেটি বাংলাদেশের মানুষের জন্য একটা জিম্মি দশা বটে। তো সেই জায়গায় বিএমডিসির নিয়ন্ত্রণ প্রয়োজন। আবার এমন কথাও আমরা দেখি মিডিয়াতে যে বিএমডিসির একজন সদস্যের জায়গায় একজন ফেক লোক সেই নাম্বার নিয়ে প্র্যাকটিস করছে। একই নাম্বারে বিএমডিসির সত্যিকার মেম্বারকে আড়াল করে আরেকজন প্র্যাকটিস করছে, এরকম ঘটনাও আমরা দেখছি। আপনি কি মনে করেন যে এই যে ফেক ডেন্টিস্ট বা ফেক চিকিৎসক তাদের কি খুব লোকালি তারা খুব শক্তিশালী, যে দেখা যায় যে তাদেরকে কন্ট্রোল করতে বিএমডিসির অনেক বিরাগভাজন হতে হয়,
অনেক সমস্যা। বিএমডিসি তো একটা বডি, জি বিএমডিসি যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, এতে আমি এটা সদস্য হিসেবে আমার প্রতি কারো বিরাগভাজন হওয়ার কোনো সুযোগ নেই। জি জি জি। যেমন সরকার যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের জন্য এই সিদ্ধান্ত প্রতিফলন ঘটানোর দায়িত্ব হচ্ছে সরকারের তৃণমূল পর্যন্ত যে স্ট্রাকচার আছে তার। সেই ক্ষেত্রে বিএমডিসি সিদ্ধান্ত নেয় সার্বজনীন, সবাই মিলে। মানে এই ক্ষেত্রে বলতে চাচ্ছি ব্যক্তিগত দায় থাকবে না, ব্যক্তিগত দায়ের কোনো সুযোগ নাই, কারণ এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। Right. এখানে কোনো ব্যক্তিগত দায় থাকবে না, কারণ আমরা বিএমডিসির আশেপাশেও অনেক হাতুড়ে ডাক্তারদের ক্লিনিক আমাদের কোনো না কোনো সময় চোখে পড়েছে। যেমন মানে ডাক্তারদের যে নিয়ন্ত্রণকর্তা সংগঠন যারা এই দায়িত্বে আছেন, মানে তাদের চোখে কি এই জিনিসগুলো পড়ে না? আমি ওই জায়গায় আসছিলাম। জি প্লিজ। ওই জায়গায় আসছিলাম যে আমাদের আইনটা কি। যেমন আইনে বলা আছে যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়। জি। সুতরাং ডাক্তার যারা লিখছে তাদের প্রতি নজরদারি থাকতে হবে বিএমডিসি, স্পষ্ট। জি। এবং আইনে উল্লেখ আছে যে নিবন্ধনবিহীন কেউ যদি প্র্যাকটিস করে তার সাজা কি হতে পারে, অর্থদণ্ড, জেল জরিমানা অথবা উভয় দণ্ড, এবং কত দিনের, কত মাসের, কত টাকা, সবগুলো একেবারে স্পেসিফিক করে উল্লেখ করা আছে। আচ্ছা। তো তাইলে এগুলো বিএমডিসি অ্যাক্টে উল্লেখ থাকার মানেটা কি? বিএমডিসি অ্যাক্টে থাকার মানে হচ্ছে জনস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এগুলোর নজরদারিত্বের দায়িত্ব বিএমডিসি। তো সুতরাং আমার তো আইন করা আছে, আইন প্রয়োগের জন্য বিএমডিসির যে দায়িত্ব, সেই জায়গায় নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে হয় সচেতনতার জায়গায় একটু ঘাটতি আছে, অথবা সচেতন থাকলেও প্রয়াসগুলো ঠিকমতো নেওয়া হচ্ছে না। যেমন আপনি যেটা বললেন যে বিএমডিসির আশেপাশে অবৈধ প্র্যাকটিশনার আছে, অনেক দেখা যায়। এটা ধরবে কে? এটা ধরবে ল এনফোর্সিং এজেন্সি। রাইট। কিন্তু কার রিকমেন্ডেশনে, কোন আইনের বলে এটা পারফর্ম করার দায়িত্ব হচ্ছে বিএমডিসি। এই জায়গাটায় পারফর্ম করে যারা এটা ল এনফোর্সিং এজেন্সি সংশ্লিষ্ট যারা, তাদেরকে দিয়েই এই কাজটা করতে হবে। তো সেখানে আমরা দেখি বিএমডিসি তো তার দায়িত্ব পালন নিশ্চয়ই করার চেষ্টা করছে, কোথাও কোনো ঘাটতি আছে বা দুর্বলতা আছে অথবা সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাটা কাটিয়ে উঠতে হবে। আর আপনি আরেকটা কথা বলেছেন যে ওরা কি আঞ্চলিকভাবে এতই শক্তিশালী, স্থানীয়ভাবে? স্থানীয়ভাবে। জি। তো আসলে এটা শক্তির বিষয় না। আমার কাছে মনে হয়, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি গত 3-4 বছর ধরে সারা বাংলাদেশে আমার সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে এই শক্তিশালীর চাইতেও সমঝোতার ইয়েটা এখানে প্রণিধানযোগ্য। যারা করছে তারা, যারা এটা নিয়ন্ত্রণ করার কথা, তাদের সাথে অলিখিত অথবা একটা কোনো না কোনোভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের ভেতর হয়েছে এবং সেই সুযোগেই হচ্ছে। তো যখন আমরা একটু বেশি চাপ দেওয়ার চেষ্টা করি, তখন একটু নড়ে চড়ে বসে এবং এতে সমঝোতাটা আরো দৃঢ় হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সমঝোতার জায়গায় আর একটু পোক্ত অবস্থান নেয়। তো সেই জন্য আমার মনে হয় যে এটা বিএমডিসির আরো সক্রিয়তার প্রয়োজন আছে। এটা হচ্ছে একটা ক্ষেত্রে। বিএমডিসির আরো প্রচুর বিষয় রয়েছে। বাংলাদেশের এই মেডিকেল কাউন্সিল, এই মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অন্যান্য উন্নত দেশগুলোর সমতালে বা সমচিন্তার জায়গায় এখনো পৌঁছতে পারেনি। তবে আমরা জানি দীর্ঘদিন বিএমডিসি খুব বেশি ভালোভাবে ফাংশনাল ছিল না, এক নাগারে এক যুগ সময় এটা স্ট্যাগনেন্ট অবস্থায় ছিল বলে আমাদের জানা আছে। এই কারণেই হয়তো হতে পারে, অথবা অন্য কারণও থাকতে পারে। আমাদের এই যে রেজিস্ট্রেশন দেওয়ার প্রক্রিয়াটা শুধুমাত্র অর্থের বিনিময়ে, আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আজীবনের জন্য আজকে ইচ্ছা করলে রেজিস্ট্রেশন রিনিউ করে নিতে পারেন। এই প্রক্রিয়াটা ডাক্তারদের উন্নত চিকিৎসার সাথে বা উন্নত শিক্ষার সাথে তাল মিলানোর ক্ষেত্রে বোধহয় একটু সুযোগটা কমে আসে। মানে আপনি বলতে চাচ্ছেন যে টাকাই একমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া, বর্ধিত রেজিস্ট্রেশনের মানদণ্ড হতে পারে না, হওয়া উচিত। এটার জন্য তার এক্সট্রা ক্রেডেনশিয়াল দরকার, যে তার যে চিকিৎসার মান সে বজায় রাখছে কিনা, উন্নত হোক বা না হোক সেটা ভিন্ন আলোচনা। যে প্রপার ট্রিটমেন্ট প্ল্যান বা প্রপার ট্রিটমেন্ট প্রসিজিওর এর ভেতর দিয়ে সে যাচ্ছে কিনা, 1। 2 হচ্ছে
যে তার বিরুদ্ধে কোনো ধরনের ইলিগেশন আছে কিনা, এই রকম অনেক বিষয় বিবেচনা করে শুধুমাত্র অর্থের বিষয়টা মাথায় না রেখে আরো কিছু মানদণ্ড তৈরি করা উচিত। জি, এটা হচ্ছে আপডেট এডুকেশনের সাথে তার সম্পর্ক কতটুকু, কারণ চিকিৎসা বিজ্ঞান তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এটার সাথে আপডেটেড হওয়ার সুযোগে তার রেজিস্ট্রেশনটার সাথে কোনো সমন্বয় ঘটানো যায় কিনা, এটা একটা। আরও একটা বড় বিষয় আছে, যেমন ধরেন আমাদের দেশে আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন করি তারা প্রমোশন পাই। এখন প্রমোশনের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ছাড়াও আপনার দেখা গেল আমাদের দেশে, আমি ডেন্টিস্ট্রির কথাই বলি, ডেন্টিস্ট্রিতে পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ অত্যন্ত সীমিত। আমরা অনেক চেষ্টা করছি এগুলো বাড়ানোর জন্য, কিন্তু অনেক সীমাবদ্ধতা, অনেক কারণে এটা ওই জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। আপনি দেখেন যে আজকে আমাদের প্রতি বছর আউটপুট হচ্ছে প্রায় 1900 ছাত্র ভর্তি হয় এই আন্ডার গ্রাজুয়েটে, তাহলে ধরে নিই যে 1900 না হলেও 1500-এর মতো বের হয় প্রতি বছর। তো এই 1500 গ্রাজুয়েটরা তাদের নিজেদের কেরিয়ার বিল্ড আপের জন্য পোস্ট গ্রাজুয়েশনে যে সুযোগ থাকা দরকার, যাবে কোথায় সেটা একদম ক্লোজ। মানে বিশেষ করে বেসিক সায়েন্সের তো আজ পর্যন্ত কোনো কোর্সই খোলা হয় না। এটা অত্যন্ত দুর্ভাগ্য যে বেসিক সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন ছাড়া বাংলাদেশে 33টা ইনস্টিটিউশনে ছাত্রছাত্রীরা ডেন্টালে পড়াশোনা করছে। এটি কোনো মানদণ্ডে পড়ে না, এবং একটা রাষ্ট্রে এটা নূতন করে চিন্তা যত দ্রুত করা যায় তত আমি মনে করি যে এই শিক্ষাটার প্রসার এবং মানুষের, এই 16 কোটি মানুষের এই দন্তস্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকানোর দিকটা খুবই উল্লেখযোগ্য বিষয়। তো সেই জায়গাটায় যারা পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ যেখানে নাই, সেখানে আপনার পদোন্নতির জায়গায় আমাদের যদি কন্টিনিউয়াল প্রফেশনাল এডুকেশনের কোনো সুযোগ থাকতো এবং সেটাকে যদি গ্রেডিং সিস্টেমে নিয়ে এসে বিএমডিসি মনে করতো, এই যে আমাদের আজকে এই প্রফেশনাল সবাই দেশে বিদেশে বিভিন্ন উন্নত সেমিনার সিম্পোজিয়ামে অংশগ্রহণ করছে, ওয়ার্কশপে অংশগ্রহণ করছে, হ্যান্ডসনে করছে, এগুলোকে যদি কোনো মানে ফেলে, এরা তো নিজেদের পয়সা এগুলো করছে, নিজেদের অর্থে এই বেকার ডাক্তাররা বা অর্ধ বেকার অথবা আনএমপ্লয়েড যারা, তারা তাদের কেরিয়ার বিল্ড আপ করছে, এই কেরিয়ারের স্বীকৃতিটুকু যদি এগুলো থেকে বিএমডিসি একটা সার্বজনীন স্ট্যান্ডার্ডে এনে যে এই পর্যন্ত করলে, আজ আপনি শুধু দেশে না, আমাদের দেশে তো ব্যাপক হারে এটা এখন আছে, গত 3-4 বছর ধরে একটা ফেস্টিভ মুড তৈরি হয়েছে প্রফেশনে এসব দিক থেকে, একাডেমিক দিক থেকে। এবং আজকে যদি এই মুহূর্তে, আমি এটা বলি সব জায়গায়, যে এই মুহূর্তে যদি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়া হয়, আমরা দেখব যে আমাদের কেউ কেউ বিদেশে যাচ্ছে, কেউ কেউ নামছে, এবং কেউ কেউ ওয়েট করছে ওখানে একাডেমিক পারপাসে, অমুক দেশে, অমুক উন্নত দেশে, চাকরি নিয়ে যাচ্ছে। চাকরির সুযোগটা তো, এটা আমি পরে আসছি, কিন্তু একাডেমিক এক্সচেঞ্জের জন্য নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে বাইরের নিজের অর্থে তারা আসছে, যাচ্ছে এবং কেরিয়ার তৈরি করছে। এই কেরিয়ারটাকে আমাদের দেশে একটা সুযোগ হিসেবে তাদের ক্রেডেনশিয়ালের মধ্যে যোগ করার জন্য বিএমডিসি এটা উদ্যোগ নিতে পারে। তাহলে যেমন আমাদের বাইরে থেকে যারা আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করে আসে, বাংলাদেশে আসলে বিএমডিসি তাদের একটা পরীক্ষার ব্যবস্থা করছে। তো পরীক্ষার মাধ্যমে তারা বাংলাদেশের এই বিডিএস এর ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা অর্জন করছে, অথবা পোস্ট গ্রাজুয়েশনের ইকুইভ্যালেন্ট ইয়েটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে সেটাকে নিচ্ছে। এরকমভাবে আমাদের যারা এই যে এইসব এক্সট্রা একাডেমিক বা একাডেমিক ইয়ের মধ্যে আছে, তাদেরকে গ্রেডিং সিস্টেমের আওতায় এনে, বিদেশে উন্নত দেশগুলোতে এই কাউন্সিলগুলো এটা করে থাকে, আমাদের দেশে এটা শুরু হওয়া উচিত। এগুলো সবই বিএমডিসির কাজ। তো সেই জায়গায় এটাকে ভায়াবল আরও কার্যকর করার, আমার কিন্তু খুব অবচেতন মনে ভাবতাম যে এখানেও কথা বলার সুযোগ আছে, এক সময় ভাবতাম। তো আল্লাহর অশেষ রহমতে আমার ঢাকা ডেন্টাল কলেজ আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে সুযোগ করে দিয়েছে, এবং আমার প্রফেশনের আশীর্বাদ আছে। আমি এইটার নতুন সদস্য হয়েছি। আমি চেষ্টা করব আমাদের প্রফেশনাল বিষয়গুলো তুলে ধরার জন্য। সেখানে আমি একটা অবজারভেশন হচ্ছে যে আমার প্রফেশনে তো অনেক ল্যাকিংস, অনেক সীমাবদ্ধতা, এগুলো তো তুলে ধরতেই হবে। এগুলো তুলে ধরার পাশাপাশি মেডিকেল কাউন্সিল হিসেবেও এটি কিন্তু সেই স্ট্যান্ডার্ডনেসে পৌঁছার যে স্পেসগুলো রয়েছে, এই স্পেসগুলো নিয়েও আমাদের কথা বলার সুযোগ কাজ করতে হবে, কমিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি জানতে চাই
যে যারা দেশের বাইরে থেকে বিভিন্ন রকম ডিগ্রি করে আসে তাদেরকেও তো অ্যাফিলিয়েশন দেয় হচ্ছে বিএমডিসি, যে এই ডিগ্রিটা আসলে কোন মানের ডিগ্রি, এটা কি সার্টিফিকেশন কোর্স ধরবো, নাকি ডিপ্লোমা ধরবো, নাকি মাস্টার্স প্রোগ্রাম ধরবো, নাকি কোন কোন লেভেলের কোন জায়গায় এটাকে আমরা ফিল্টার করে এটাকে অ্যাফিলিয়েটেড করব। আপনি কি মনে করেন যে যারা দেশের বাইরে থেকে ডিগ্রি করে আসে সবাইকেই এই বিএমডিসি টু বিএমডিসি যেতে হওয়া উচিত বা যায় সবাই? কি এটা অবশ্যই আমি এটা মনে করি যে বিএমডিসি আমার দেশে কে প্র্যাকটিস করবে কে প্র্যাকটিস করতে পারবে না এটা নির্ধারণের রেগুলেটরি সংস্থাই হচ্ছে বিএমডিসি। বিএমডিসিকে পাশ কাটিয়ে কোনো লেটারাল ওয়ে থাকা উচিত নয়। মনে করেন মিস্টার এক্স দীর্ঘদিন আমেরিকা থেকে ঘুরে এসে বিভিন্ন জায়গায় ছবি ফেসবুকে দিয়ে বোঝানোর চেষ্টা করলো যে আমি কোনো একটা ইনস্টিটিউশনের সাথে আছি, এবং লিখলো যে আমি এখান থেকে মাস্টার্স করছি, কিন্তু হয়তো সে করছে না। সে দেশে ফিরে এসে বড় সাইনবোর্ড দিয়ে বসে গেল মাস্টার্স ইন পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে। আপনি কি মনে করেন যে কোনো একাডেমিক ইনস্টিটিউশনে জয়েন না করেও ব্যক্তিগতভাবে এরকম লিখে বসে যাওয়াটা কতটুকু যৌক্তিক? না, এটা তো ব্যক্তিগতভাবে বসা তো দূরের কথা, ইনস্টিটিউশনাল হোক পার্সোনাল হোক যেভাবেই হোক না কেন, বাংলাদেশে ওই প্র্যাকটিস করতে গেলে ওইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে বা ওইটার সংশ্লিষ্ট কোনো অ্যাক্টিভিটিতে পারফর্ম করতে গেলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন লাগবে, এর বাইরে যেতে পারবে না। রিসেন্টলি আমরা আরও দেখছি যে কেউ কেউ নামের আগে অদ্ভুত কিছু বিষয়ে লিখে, যেরকম মনে করেন যে প্রিন্সিপাল বা অধ্যক্ষ মিস্টার সো অ্যান্ড সো, হ্যাঁ, দেখা গেল সকালবেলা সে কোনো কিন্ডারগার্টেন কোচিং সেন্টার কিংবা প্যারামেডিকদের ক্লাস নেয়, হ্যাঁ, কিংবা টেকনিশিয়ানদের একটা কলেজ খুলে বসেছে, সেই জায়গা থেকে অধ্যক্ষ শব্দটা ধার করে এনে নামের আগে বসিয়ে বিকেলে সে ডেন্টাল সার্জন হয়ে প্র্যাকটিস করছে, অধ্যক্ষ XYZ। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এটা তো দেখার, যেমন আমি অধ্যক্ষ, জি, আমি কোথাকার অধ্যক্ষ? ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ, জি। তো আমি তো আমার প্রফেশনাল ম্যাটার সেটা যদি আমি কোথাও ব্যবহার করি যে প্রিন্সিপাল অমুক, মানে আপনাকে তো প্রিন্সিপাল অমুকের সাথে ডেজিগনেশনটাও উল্লেখ করে দিতে হবে, আমার বিডিএস ডিডিএস না, মানে কোন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, কোন ডেন্টাল কলেজের অধ্যক্ষ, এটা যিনি করছেন, যিনি একটা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল এবং পরে প্র্যাকটিসে গিয়ে প্রিন্সিপাল অমুক লিখছেন, হ্যাঁ, জি, উনি অবশ্যই এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা, আপনার পাবলিককে বোকা বানানোর চেষ্টা ভীষণ। কারণ আসলে আমরা এত বেশি এটাও বিএমডিসির অ্যাড্রেস করা উচিত। আমি কিন্তু এই কথাটাইতেই আমি আসছিলাম যে বিএমডিসি কি এই জিনিসটা দেখা উচিত কি? অফকোর্স, নামের আগে পরে পেছনে মাঝখানে কি জিনিসগুলো আছে? বলি, বিএমডিসি শুধু জনগণ প্রতারিত হয়ে কমপ্লেইন করলে উদ্যোগ নেবে এরকম হওয়া উচিত না। প্রতারিত হওয়ার যাতে না হয় এটার জন্য বিএমডিসির একটা তবে সুমোটো উদ্যোগ থাকা উচিত। একদমই তাই। কিন্তু এ পর্যন্ত আমরা দেখে এসেছি যে প্রতারিত হওয়া ব্যক্তিরাও কমপ্লেন করলে সেটা সুরাও হচ্ছে না, ওটা কার্যকর করতে হবে। হ্যাঁ, আপনার আমি তো বললামই যে বিএমডিসিকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে, আরো গতিশীল হতে হবে। এবং এই বিষয়গুলো আমরা তো একটা সাধারণ ধারণা নিয়েই বসে আছি যে বিএমডিসির কাজ হলো ডাক্তারি পাশ করার পরে একটা রেজিস্ট্রেশন, প্রথমে টেম্পোরারি, তারপর পার্মানেন্ট, তারপর 5 বছর পর রিনিউয়াল। এই হচ্ছে একজন ডাক্তারের সাথে বিএমডিসির সম্পর্ক। ডাক্তারও তাই মনে করে যে আমি বিএমডিসিতে কখন যাব, আমার রিনিউয়ালের সময় যাব, ব্যাস। তো কিন্তু এইটা তো না। বিএমডিসি তো আপনি আমাদের অন্যান্য কাউন্সিলগুলো আছে না, যেমন বার কাউন্সিল আছে, ও রেগুলেটরি বডি ফর তারপরে আপনার ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স, প্রত্যেকে কিন্তু তাদের স্ব পেশা থেকে তার কাছে দায়বদ্ধ থাকবে এবং তারাও দায়বদ্ধ মনিটর করার ক্ষেত্রে। আমরা প্রতিনিয়ত দায়বদ্ধ বিএমডিসির কাছে, এবং বিএমডিসি সার্বক্ষণিক মনিটরিং থাকা উচিত। প্রয়োজনে বিএমডিসি আরো এক্সপ্যান্ড হবে, প্রয়োজনে বিএমডিসি আরো বিকশিত হবে। যেমন বিএমডিসি যদি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে জায়গাটায় আছে, পৃথিবীতে কিন্তু মেডিকেল কাউন্সিল ডেন্টাল কাউন্সিল উন্নত দেশগুলোতে আলাদা, আমাদের এখানে এখনো একসাথে আছি আমরা। এটাও ঠিক, এক সময় শুধু মেডিকেল কাউন্সিলই ছিল, সময়ের পরিবর্তনে এটা মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হয়েছে। আরো বিকাশের
প্রয়োজনে আরও সাংগঠনিক প্রয়োজনে হয়তো মেডিকেল কাউন্সিল এবং ডেন্টাল কাউন্সিল একসময় আলাদাও হতে পারে, যেটা আমাদের প্রফেশনাল এটা চাওয়ার মধ্যে আছেও অলরেডি। এটা সবাই মনে মনে লালন করে। আমরা মনে করি এই পথে একটু এক্সারসাইজ হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এটা অনেক বড় চ্যালেঞ্জ? মোটেই চ্যালেঞ্জ অনেক বড় চ্যালেঞ্জ না, না, এটা চ্যালেঞ্জ এটা কি শুধু প্রক্রিয়া বা ধাপগুলো অনুকরণ করে চললেই এটা হয়ে যাবে এরকম ভাবছেন? কোনটা? এই যে ডেন্টাল কাউন্সিল আলাদা হওয়া বা সক্রিয় বিএমডিসি যেভাবে তার প্রকৃত অর্থে কাজ করা উচিত। আমরা এখন সক্রিয় বিএমডিসি চাই। আচ্ছা, সক্রিয় বিএমডিসি বলতে এটা সক্রিয় না বলা যাবে না, এটা তো কাজ করছে, কিন্তু উন্নত দেশগুলোর আদলে যুগোপযোগী সবগুলো পয়েন্ট সমানভাবে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এটা আমাদের কিন্তু এটা ঠিক বিএমডিসিতে আমাদের সাধারণ পরিষদে যারা মেম্বার আছেন, আমাদের পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে সবাই কিন্তু অনেক অভিজ্ঞ এবং সবাই খুব ডাইনামিক। আমাদের ওই জায়গাগুলো অ্যাড্রেস করা বিএমডিসিকে, সোজা কথা আমি মনে করি আমাদের দেশের প্রয়োজনে, আমাদের জনগণের প্রয়োজনে বিএমডিসিকে শক্তিশালী করতে হবে। আমি শব্দটা এইভাবেই করতে চাই যে শক্তিশালী বিএমডিসি, যাতে বিএমডিসির উদ্যোগের কারণে কোনো প্র্যাকটিশনার পান থেকে চুন খসার কোনো সুযোগ নিজের মাইন্ডসেটে না নেয়, যে আমি যাই করব, আমি আনইথিক্যাল কিছু করি, আমি প্রফেশনাল ক্রাইম করি, আমাকে কিন্তু এক চুলো ছাড় দেওয়া হবে না। বিএমডিসি সেই পরিমাণ শক্ত প্রতিষ্ঠানে পরিণত হলেই আমার মনে হয় সব ডোর ওপেন হয়ে যাবে। আর ডেন্টাল কাউন্সিল আলাদা হওয়ার বিষয়টা ভিন্ন। সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেন্টাল, আপনি তো শুরুতেই বলেছিলেন যে আমরা কোথায় কতদূর এগুলাম, এই প্রশ্নে আসলে সেই বিষয়টা আসতে পারে হয়তো। তো সেটার জন্য আমাদের তৈরি হতে হবে। আচ্ছা, একজন হুমায়ুন কবির বুলবুল যে 90-এর গণ অভ্যুত্থানে উত্তাল ছাত্র নেতা ছিল এবং ছাত্রলীগের সেই সময়ের অত্যন্ত বলিষ্ঠ একজন নেতা ছিলেন, হ্যাঁ, এবং পরবর্তী সময়ে বা তার আগেও যে ফেনীর যে রাজনৈতিক পরিবার থেকে তার উত্থান, আপনার বাবাও ছিলেন একজন বলিষ্ঠ রাজনীতিবিদ। তো একজন হুমায়ুন কবির বুলবুল আজকে এই দশকে এসে উনি কতটা ঠিক জায়গায় এসেছেন আর কতটা দিতে পারবেন, কি ভাবেন বলেন? আপনার নিজের ছেলেবেলা, রাজনৈতিক পরিবার থেকে আসা, রাজনীতিতে আপনার পরিবারের যে আপনার প্রতি মানে আপনার রাজনীতি করবার অনুপ্রেরণা যোগানোর যে বিষয়গুলো সেগুলো, এবং পরবর্তীতে ছাত্রলীগ হয়ে যে মূলধারায় পেশাজীবীদের যে আপনি নেতা হলেন, এই যে একটা সিকুলি, এইটা নিয়ে বলবেন। আসলে আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ৭৫ পরবর্তী প্রজন্ম ছাত্রলীগ করি স্কুল জীবন থেকে। আমি যখন হাই স্কুলের ছাত্র, আমাদের ওই জেলার সেরা স্কুলের পাইলট হাই স্কুলের ছাত্র ছিলাম, ওখান থেকে আমি ছাত্র রাজনীতি শুরু করি এবং ওই স্কুলে প্রথম আমরা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করি। আপনারা জানেন যে ৭৫-এর পরে রাজনীতির কি কঠিন অবস্থা, কি দুঃসহ সামরিক শাসন, জিয়াউর রহমানের এই শাসনের মধ্যে আমাদের রাজনীতি শুরু করতে হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের কথা বলা এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাস্তায় নামা, রাজনীতি করা, এই কঠিন চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি সেই সময়। তারপরে আমি ফেনী কলেজ ছাত্রলীগের দায়িত্বে ছিলাম। সেখান থেকে আমি ঢাকা ডেন্টাল কলেজে আসি। আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, মেডিকেল ডিস্ট্রিক্টে ছিলাম। তো রাজনীতির সাথে আমি আসলে রাজনৈতিক আমার বাবা সরকারি চাকরি করতেন, রাজনীতির সাথে ওনার সংশ্লেষ ছিল না। তো কিন্তু খুব বেশি মাত্রায় আমাকে এরকমও ভাবা, আমার পরিবার অনেক অনুশাসনের বেড়াজাল ডিঙ্গিয়ে আমাকে সেটা করতে হয়েছে। কারণ আসল কথা হচ্ছে যে নিরাপত্তাহীন, আপনারা জানেন যে ওই সময়ে 1980 সালের কথা বলি, 80 সালে আমাদের ঢাকা ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু এই যে গুম হয়েছেন, আজ পর্যন্ত তার হদিস মিলে নাই। তারপরে তখন আমাদের উপরে যে রোষানল, সামরিক শাসনের মধ্য দিয়ে একটা বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে নির্মমতা, সারা পরিবারকে একই রাতে এভাবে নৃশংসভাবে
মধ্যযুগীয় কায়দায়, তারপরে জেল হত্যা হলো, এগুলো আমার শিশু মনের অনুরণন থেকেই আমি রাজনীতিতে জড়িয়ে পড়লাম। তো আদর্শ থেকে যে আদর্শ আমি আজও লালন করে চলছি। আমি হয়তো এখন সরকারি চাকরিতে আছি, রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ওইভাবে ইন্টেন্সিভভাবে আমি ইনভলভ থাকতে পারি না। তো যেটা এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেছেন, সে সময় সর্বদলীয় ছাত্র ঐক্য, মেডিকেল ডেন্টাল ছাত্র ঐক্য পরিষদে আমরা একত্র হয়ে আন্দোলন সংগ্রাম করেছি, স্বৈরাচারকে হটিয়েছি, আমরা সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন করেছি। তো সব কিছু মিলিয়ে আমি আবার রাজনৈতিক পরিবারে বিয়ে করেছি। আমার শ্বশুর জেলা আওয়ামী লীগের সভাপতি এখন, তো উনি বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সারা জীবন উনি দলের জন্য একজন ত্যাগী কর্মী বা নেতা হিসেবে জেলায় প্রতিষ্ঠিত এবং সারা বাংলাদেশে উনি এটা সম্মানের পাত্র। মাননীয় প্রধানমন্ত্রী তাকে খুব স্নেহ করেন, তাকে খুব সম্মানের দৃষ্টিতে অ্যাড্রেস করেন। তো আমাদের সেই থেকে আমার শ্বশুর আবার উনি আওয়ামী পরিবার ছাড়া আত্মীয়তাই করেন না। এটা একটা, আমি ছাত্রলীগ যখন স্কুল ছাত্রলীগ করি তখন থেকেই আমার সাথে ওনার সম্পর্ক। তো সেই সুবাদে ফেনী রাজনীতি তো অনেক উত্থান পতন হয়েছে। আমি এসব বিষয়ে ফেনী রাজনীতির সাথে অতটা সংশ্লিষ্ট এখন না। আমি আসলে ফেনী ছাত্রলীগের সেক্রেটারি হিসেবে 1984 সাল পর্যন্ত ছিলাম। 84-র পরে আমি আর সাংগঠনিকভাবে যুক্ত নই। এখন আমি ডেন্টাল প্রফেশনে যখন 85 সালে আসলাম, সেই থেকে আমাদের প্রফেশনটা এত পিছিয়ে ছিল, একজন সচেতন রাজনৈতিক যোদ্ধা বলি বা একজন এই প্রফেশনের ছাত্র হিসেবে আমার কাছে মনে হলো যে এই প্রফেশনের ব্রত নিয়ে একটু এগিয়ে আসা উচিত। শুধু আমি নই, আমাদের মতো এক ঝাঁক মানুষ যদি এই প্রফেশনকে ওন করে এবং এই প্রফেশন নিয়ে কাজ করে, এত পেছনে ছিল। আমি এটা নিয়ে আর আলাপ করতে চাই না। তখন তো তরুণ আপনারা, আমি যখন ছাত্র, আজকে যে ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের দাবি করি, আমি চিঠিপত্র কলামে তখন ডেন্টাল বিশ্ববিদ্যালয় চাই বলে লিখতাম। তো আসলে আমাদের প্রত্যেকের ভিতরের যে সুকুমার বৃত্তি, প্রত্যেকের ভিতরের যে চিন্তা চেতনা, এই ডেন্টাল প্রফেশনের পিছিয়ে পড়া একটা প্রফেশনকে তুলে আনা, এরকম একটা ব্রত নিয়ে আমি যখন কাজ শুরু করলাম, তখন আমার মনে হলো যে এই প্রফেশনাল সংগঠনে কাজ করা বা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে কাজ করা বা প্রফেশনের চাওয়া নিয়ে কাজ করা, প্রফেশনের সদস্যদের আকাঙ্ক্ষা, স্বপ্ন, এগুলো নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমার কাছে খুব জরুরি বলে মনে হয়েছে। এবং সেই লক্ষ্যে দীর্ঘ বছরের পর বছর, দশকের পর দশক এবং যুগের পর যুগ উতরিয়ে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি এই প্রফেশনের জন্য চিন্তা করেছি, প্রফেশনের জন্য চিন্তা করি এবং করতে চাই। প্রফেশন আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট মর্যাদা দিয়েছে। আজকে আমি ডেন্টাল সোসাইটির মহাসচিব এবং এই ডেন্টাল সোসাইটি এই মুহূর্তে একটা কার্যকর ডেন্টাল সোসাইটি, যে এই প্রফেশনকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। একটা কথা বলি যে 1961 সালে এই প্রফেশনের যাত্রা যখন শুরু হয়, সেই সময় এই কোর্সটা ছিল 4 বছর মেয়াদী। এবং তারপরে সারা পৃথিবীতে এটা চেঞ্জ হয়ে গিয়েছে, আধুনিক হয়েছে। এই দেশে আর হয় নাই। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, প্রত্যেকটা স্ট্রাকচার ডেভেলপ করেছে, প্রত্যেকটা পেশা ডেভেলপ করেছে, অনেক কিছু, মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে মানুষ। কিন্তু আমার এই প্রফেশনে এটা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। আজ থেকে 2 বছর আগে আমরা এটাকে অনেক করে 5 বছর মেয়াদে উত্তীর্ণ করেছি। 4 বছরে যখন ছিল, এরপরে মুক্তিযুদ্ধের পরে, আমি মনে করি এখন যে 5 বছর মেয়াদী বিডিএস কোর্স, এটা মুক্তিযুদ্ধের পরে এই প্রফেশনের সবচেয়ে বড় অর্জন। কারণ 4 বছর থাকার কারণে, আপনি নিশ্চয়ই জানেন, আপনার সাথে বাইরের যে কানেকশন আছে, কানেক্টিভিটি আছে, আপনি নিজেও এই প্রফেশনের একজন সক্রিয় সদস্য। আপনি মিডিয়াতে সবসময় এটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং আপনাকেও আমি অন্তত বছর 20 ধরে বা এর কাছাকাছি সময় ধরে জানি। তো সেই থেকে আমি মনে করি যে আমাদের এই যে আমরা যে 5 বছরের এই অ্যাচিভমেন্টটা করলাম, তার আগে আমাদের ছেলেরা এই কোর্স নিয়ে বিদেশে গেলে এমপ্লয়মেন্টের সুযোগ পেত না, স্কলারশিপের সুযোগ পেত না, ফেলোশিপের সুযোগ পেত না।
এইটা একটা অভিশপ্ততার মধ্যে মানে ছিল। ইকুয়েশনটা আসলে মিলতো না, মিলতো 4 বছর 5 বছর মিলতো না। 1 বছরের একাডেমিক গ্যাপ। গ্যাপ, হ্যাঁ, এই এই গ্যাপের গ্যাপের জন্য একজন এমবিবিএস বিদেশে যে চাকরিটা করত, আমার বিডিএস প্লাস পোস্ট গ্রাজুয়েশন, হ্যাঁ, তা নিয়ে সে ওই গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে হতো। তার মানে শুধুমাত্র গ্রাজুয়েশন কোর্স নিয়ে করে কোনো সম্মান, কোনো মর্যাদা পেত না। এটা তো এক ধরনের ভীষণ রকম বড় বার ছিল। সেই বারটা আমরা অতিক্রম করলাম। আমরা এখন আমাদের কোর্স 5 বছর মেয়াদী হয়েছে। আমাদের দেশব্যাপী উন্নয়ন হচ্ছে। দেশটা উন্নয়নের মহাসড়কে। আমরা বলি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, এবং আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি নিরন্তর পরিশ্রম করে চলছেন এই দেশটাকে একটা উন্নত দেশে পরিণত করার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। 2021 সালের মধ্যে একটা মধ্যম আয়ের দেশে, এবং 2041 সালের মধ্যে একটা উন্নত দেশে পরিণত হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরন্তর স্থিতিশীল অবস্থায় থাকে, এই অবস্থায় যদি থাকে, এবং এই অবস্থার কারণেই আমরা সুযোগটা পেয়েছি। আমরা আমাদের কোর্সকে 5 বছর মেয়াদে উত্তীর্ণ করতে পেরেছি। শুধু তাই না, আমরা কোথায় ছিলাম এই কথাটা আপনি আমাকে বলেছিলেন এক পর্যায়ে। আমাদের এখানে গত 3-4 বছরে শত প্রমোশন হয়েছে সরকারি পর্যায়ে, এবং এই প্রমোশন হওয়ার কারণে আজকে এই ডেন্টাল কলেজগুলোতে, ডেন্টাল ইউনিটগুলোতে আজকে শিক্ষা ব্যবস্থায় একটা শান্তি এসেছে, একটা প্রশান্তি এসেছে। ছাত্রছাত্রীরা শিক্ষা পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ শিক্ষকই ছিল না। এবং আপনি জানেন যে এর মধ্যে আমরা 6টা মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা করেছি। আগে 2টি ছিল 1990 সালে প্রতিষ্ঠিত। সেই 2টি সহ এখন 8টি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট আছে। এগুলো আমাদের একটা অগ্রগতি। ঢাকা ডেন্টাল কলেজ ছাড়া সরকারি আর কোনো প্রতিষ্ঠানই ছিল না। তারপরে আপনার আমরা এই সরকারি ইউনিটগুলোতে ইতিমধ্যে 656টি পদ সৃজন করেছি, এবং ঢাকা ডেন্টাল কলেজে আরও 121টি পদ সৃজন হয়েছে। এছাড়া সরকারি কর্মচারী হাসপাতালে পদ সৃজন হয়েছে, নিটোরে পদ সৃজন হয়েছে, পুলিশ হাসপাতালে পদ সৃজনের প্রক্রিয়া চলছে। এভাবে বিভিন্নভাবে আমাদের পদ সৃজন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। চাকরির পদোন্নতি, পদ সৃষ্টি করে পদস্থ করা ডেন্টিস্টদের প্রতি বছর যদি আমরা ধরে নিই যে 1500 নতুন ডেন্টিস্ট যোগ হচ্ছে আমাদের মূলধারায়, তাহলে এই তুলনায় কি এই যে সৃষ্ট পদের সংখ্যা খুবই সামান্য না? আমি এই কথাটাই আসছি। জি প্লিজ। এই কথাটাই আসছি যে 656টা এই পদের কথা বললাম। ইতিমধ্যে 1000-এরও বেশি পদ আমরা তৈরি করেছি। শুধু তাই না, এই প্রথমবারের মতো 39তম স্পেশাল বিসিএস, যেটার ফলাফল এই মাসেই ফাইনাল হবে, চূড়ান্ত হবে, সেখানে এই প্রথমবারের মতো স্পেশাল বিসিএসে ডেন্টাল সার্জনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমি একটা পরিসংখ্যান দিই। 1961 সাল থেকে গত 2 বছর আগ পর্যন্ত যত পদ এই প্রফেশনে সরকারিভাবে তৈরি হয়েছে, তার চাইতে বেশি পদ তৈরি হয়েছে এই 2 বছরে। হ্যাঁ, এটা তো অবশ্যই খুব আশাব্যঞ্জক কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তা সমতালে চলছে কিনা। আমার যে ইনপুট আউটপুট, আমার যে ক্রাইসিস, আমার যে ডেটা, এই অনুযায়ী আমরা তাল মিলে আগাতে পারছি কিনা, না পারি নাই। কারণ এটা তো বহুদিন ধরে স্ট্যাগন্যান্ট ছিল। প্রায় 40 বছর 45 বছর স্ট্যাগন্যান্ট অবস্থায় ছিল। এই স্ট্যাগন্যান্ট অবস্থা থেকে কাটিয়ে আমরা এই পর্যায়ে এসেছি। আমাদের আরো অনেক দূর যেতে হবে। কিভাবে যেতে হবে? 5 লক্ষ লোক একটা উপজেলায়, ডেন্টাল সার্জন একটা, এটা কোনো বিচারেই যায় না। বঙ্গবন্ধু থানা স্বাস্থ্য কমপ্লেক্স, যেগুলো এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে পরিচিত, এগুলোতে সেই সময় থেকে একটা ডেন্টাল সার্জন, আজও একটা ডেন্টাল সার্জন। তা আমাদের এই জায়গায় তো আমাদের পদ বৃদ্ধি করতে হবে। এটা তো একেবারে একিউট ক্রাইসিস উপজেলা পর্যায়ে সরাসরি সেবা প্রদানের বিষয় এবং পদ সৃষ্টি করে ওখানে দেওয়ার বিষয়টা আছে। এটা যদি করা যায় তাহলে আরো অসংখ্য পদ সৃষ্টি হবে, এবং আমাদের যারা তুলনামূলকভাবে বেকার যারা আছেন তারা ওই জায়গাটায় অ্যাপ্লাই করতে পারবেন, পদস্থ। আমি এই ক্ষেত্রে অনেক আশাবাদী যে পয়েন্টে আসলো পদ সৃজন সংক্রান্ত।
আমরা উপজেলা পর্যায়ে পদ সৃষ্টি করার সুযোগ আছে, আমরা সেটা করব। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে 30 বছর আগে যে দুটো ডেন্টাল ইউনিট হয়েছিল রাজশাহী এবং চিটাগং মেডিকেল কলেজে, এই দুটি আমরা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হওয়ার প্রক্রিয়া প্রায় সমাপ্ত। সামারি মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে যাচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখন একটা কার্যকর জায়গায় পৌঁছাচ্ছে। এই দুটো ডেন্টাল কলেজ হলে আমাদের সেখানে কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে। এটা ছাড়া আপনার গোপালগঞ্জে শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ এই নামে একটা আন্তর্জাতিক মানের ডেন্টাল কলেজের কাজ শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায়। সেখানে একটা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হচ্ছে, সেখানে পদ সৃজনের সুযোগ আছে। এটা ছাড়াও আমাদের প্রচুর বেসরকারি ডেন্টাল কলেজ আছে, বেসরকারি ডেন্টাল কলেজগুলোর মেডিকেল কলেজগুলোর ডেন্টাল ইউনিট আছে। সেই জায়গাগুলোতে শিক্ষকের হার অতি নগণ্য। শিক্ষক নিয়োগ, শিক্ষকের বেতন কাঠামো, শিক্ষকের চাকরির স্থায়িত্ব, সম্মান মর্যাদাবোধ নিয়ে আমরা কাজ করছি। মন্ত্রণালয়ও ইতিমধ্যে কাজ শুরু করেছে। সেই জায়গাগুলো যদি আমরা প্রপারলি অ্যাডজাস্ট করতে পারি, আমাদের এই প্রতিষ্ঠানগুলোতেও আমাদের শিক্ষক নিয়োগের এবং চিকিৎসক নিয়োগের একটা সুযোগ তৈরি হবে। এটি ছাড়া ইতিমধ্যে 5 বছর মেয়াদী আমরা যে কোর্স করেছি, সেটার মডিউলে আমরা প্রত্যেকটা এক্সামিনেশনে ডাবল বোর্ড করার সিদ্ধান্ত নিয়েছি। চূড়ান্ত হয়েছে, চেষ্টা না, অলরেডি ফাইনালাইজ। এবং আগামী মে মাস থেকে, এই যে আগামী মাস থেকে যে এক্সাম শুরু হবে, সেখান থেকে 2টো বোর্ডের অবতারণা করা হয়েছে, যাতে প্রত্যেকটা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো আরও শিক্ষক নিয়োগ করতে হয় সেই সুযোগও তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষার মানও বাড়বে। তো সুতরাং আমরা আমাদের যে সরকারি ডেন্টাল ইউনিটগুলোতে 656টি পদ তৈরি হয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যন্ত হয়েছে। অ্যাসোসিয়েট বা প্রফেসরের পদ এখনও তৈরি হয় নাই। স্টাফিং প্যাটার্নে আরও কিছু সুযোগ রয়েছে। এটা প্রথম ধাপ। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পদ সৃষ্টির সুযোগ আছে। যদি আমরা অব্যাহতভাবে কাজ করতে পারি, যদি আমরা উন্নয়নের এই যাত্রা আমরা অব্যাহত রাখতে পারি, ধরে রাখতে পারি, কোনো বিচ্যুতি বা কোনো অপেশাদার কার্যক্রম আমাদের এটাকে ব্যাহত না করে, তাহলে ইনশাআল্লাহ ডেন্টাল প্রফেশন সকল পেশার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। একটা কথা বলি, 2041 সালে উন্নত দেশের যে পরিকল্পনা, আপনি প্রত্যেকটা উন্নত দেশের কথা জানেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, যুক্তরাজ্য হোক, বা এই যে কানাডা হোক, অস্ট্রেলিয়া হোক, প্রত্যেকটা উন্নত দেশে ডেন্টিস্ট্রি একটা শীর্ষস্থানীয় পেশা। তো বাংলাদেশ যদি উন্নত দেশ হয়, নিশ্চয়ই আমরাও উন্নত পেশায় পরিণত হব। সেই উন্নত পেশায় পরিণত হওয়ার জন্যে আমাদের এই কাঠামো, এই আশাবাদ, এই আকাঙ্ক্ষাগুলো আমরা যদি ঠিক মানে সব জায়গায় রিশেপ তো আপনাকে করতেই হবে। তা নাহলে উন্নত দেশ আপনি কোন মানদণ্ডে হবেন? শুধু একটা পেশাকে বাদ রেখে তো আপনি উন্নত দেশ হতে পারবেন না, রাইট? তাই না? মানে সেই মানদণ্ডে আমার যদি ট্রেন যায়, ট্রেনের পুরোটাই সব বগিই যাবে। সুতরাং সব বগিকেই আমার স্বয়ংক্রিয় করতে হবে। বিএমডিসি দিয়ে কথা শুরু করেছি। বিএমডিসি ডেন্টালের ব্যাপারে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আমাদের পদ সৃজনের এই যে ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষাগুলো, এগুলোকে একটা ব্যাপ্তির পর্যায়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত জায়গায় আনতে হবে। আমাদের এই যে সেমিনার সিম্পোজিয়ামের যে ওয়েব তৈরি হয়েছে, যে সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ঢেউ ছড়িয়ে পড়েছে, প্রত্যেকেই প্রতি মাসেই, প্রতি সপ্তাহে, প্রতিদিন, আমি তো সারা মানে প্রতিনিয়ত আমাদের এই প্রফেশনাল সদস্যরা তাদেরকে আপগ্রেড করার জন্য, তাদের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমাদের সদস্যদের আকাঙ্ক্ষার কোনো কমতি নেই, চেষ্টারও কোনো কমতি নেই। কিন্তু এখানে আমাদের সরকারি পর্যায়ের সাথে এটাকে আরও লাখশই জায়গায় পৌঁছাতে হবে। আমাদের এই জিনিসগুলো ঠিকমতো এক্সপোজ হচ্ছে না। এটারও কারণ আছে। এটা হচ্ছে যে সত্যিকার অর্থে নেতৃত্বের সীমাবদ্ধতা আছে এবং এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রচুর সংগঠক আমরা ইতিমধ্যে তৈরি করেছি। গত 2-4 বছরে আমরা অনেক নূতন এই প্রফেশনের সংগঠন তৈরি করেছি এবং পুরনো সংগঠনগুলো অনেক সক্রিয়ভাবে কাজ করছে। অনেক মৃত সংগঠনকেও আমরা জীবিত করেছি, জেগে উঠেছে। এবং এগুলো করার জন্য আমাদের একটা সময় ছিল এই প্রফেশনে এগুলো করতে গেলেও বাধা আসতো। বিশেষ চক্র বা বিশেষ সিন্ডিকেশনের কারণে এগুলো আগাতে করতে দেয়া হবে না, না জেনে করলে বাধা প্রাপ্ত হতে হবে, কত কি হলো না হলো জানাতে হবে, এমন বিভিন্ন ধরনের বার যদি সামনে চলে আসতো। হ্যাঁ, গত 3-4 বছরে সেই দরজা ভেঙে গেছে। এখন অবারিত দ্বার। আমরা প্রত্যেকটা জায়গায়, ব্যক্তিগত বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কথা বলি, যে আমরা যখন যেভাবে যে প্রোগ্রাম করতে চেয়েছে, একাডেমিক, এক্সট্রা একাডেমিক, ছোট সংগঠন, বড় সংগঠন,
এবং যে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে রাজনৈতিক বিবেচনা এখন করা হয় না কোথাও। রাইট, হ্যাঁ, এইটা কিন্তু এটা আমাদের প্রফেশনে এই ট্রেন কিন্তু ছিল একসময়, যে পরিমাণ সৌহার্দ্য আমরা তৈরি করতে পেরেছি এটা অভাবনীয়, এবং এটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল। এবং আমি মনে করি শতভাগ সফল হয়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে যে দলমত নির্বিশেষে প্রফেশনের জন্য ঐক্যবদ্ধতার দরকার, প্রফেশনের জন্য প্রয়াস দরকার, সেই জায়গাটার অনুরণন আমরা ঘটাতে পেরেছি এবং প্রত্যেকেই এই জায়গাটা থেকে কাজ করছে। এবং আমরা আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউনিটগুলো যেগুলোর কথা বললাম, এগুলোর পূর্ণাঙ্গতার ভবিষ্যতে প্রয়োজন হবে। তো পূর্ণাঙ্গতার সাথে সাথে এটার অবকাঠামো, চিকিৎসা সেবা এবং পরিষেবা আরও অনেক বৃদ্ধি পাবে। আমাদের প্রফেশনের আরেকটা আকাঙ্ক্ষা আছে, যে আকাঙ্ক্ষাটা না বললেই নয়, এক পর্যায়ে বলেও ফেলেছিলাম এক লাইন হয়তো, এটা হচ্ছে যে দেখেন যে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা বিভাগে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের ফাংশনাল রয়েছে, আরও 3টি বিশ্ববিদ্যালয়ের ভিসি দায়িত্বভার গ্রহণ করেছেন, এবং বাংলাদেশে বহু পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, বহু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ইভেন লেদার বিশ্ববিদ্যালয় আছে, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, এমনকি ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ও আছে, টেক্সটাইল, ফ্যাশন। অথচ আমাদের একটা সরকারি ডেন্টাল কলেজ, 8টা সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, 10-12টা বেসরকারি ডেন্টাল কলেজ, এবং তার চাইতেও বেশি বেসরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট সহ আমাদের 12,000 সদস্যের এই বর্ধিষ্ণু প্রফেশন, এই প্রফেশনটাকে আপনার এর শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নততর ধাপে নিয়ে যাওয়ার জন্যে, আর এর চিকিৎসা পরিষেবা আরও ব্যাপ্তির জন্যে, এবং গবেষণার জায়গাটা আরও উন্নত করার জন্য বাংলাদেশে ডেন্টাল বিশ্ববিদ্যালয় যেটা আমরা স্বপ্ন দেখতাম, আমি মনে করি এটা এখন আর স্বপ্নের জায়গায় নাই, এটি একটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমি পরের প্রশ্নে আসব, কিন্তু আমাদের সাথে যেহেতু এটা লাইভ প্রোগ্রাম চলছে, আমাদের ক্রু যারা আছেন ভাইয়েরা, আমি চাইবো যে লাইভে অনেক প্রশ্ন এসেছে, কিছু নির্বাচিত প্রশ্ন যদি আমাদেরকে দেয়া হতো আমরা এটা উত্তর দিতে পারতাম। আমরা কথা চালিয়ে যাই। আপনি যে গবেষণার কথাটা বললেন, সেই জায়গায় আমার একটা অসম্ভব জানার একটা বিষয় আছে, যে আমরা যারা ডেন্টিস্ট্রি প্রফেশনে আছি, তারা কি আসলে কার্যত যারা রিসার্চ ওয়ার্ক করে তাদের ওই ফ্লোতে যেতে পেরেছি? এ নিয়ে আমি আবার তার একটু পেছনে যাই, এটা যে বিএমডিসি প্রসঙ্গ নিয়ে আলাপ করেছিলাম। উন্নত দেশগুলোতে আপনি দেখবেন যিনি একাডেমিশিয়ান, তিনি মানে একাডেমিশিয়ান, ক্লিনিশিয়ান এবং রিসার্চার, এটা 3টা উইং, রাইট, এবং 3টা উইংয়ে 3ভাবে কাজ করছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য। কেউ একাডেমিক কাজ, আমি কথাগুলো একটু আগে বলেছি, বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও বলি যে 3টা উইংয়ে কাজ করতে হবে, একটা শিক্ষা, একটা চিকিৎসা, একটা গবেষণা। আমাদের দেশে এটা ক্যাটাগরাইজ বা স্পেসিফাই হয় নাই। আমি একজন প্রফেসর, মানে আমি শিক্ষক, আমি আবার বিকেলে কিন্তু একটা বড় প্র্যাকটিশনার। প্রফেসর ছাড়া এই দেশের মানুষ রুগীও দেখাইতে চায় না এখন। আচ্ছা, অথচ আমি একাডেমিশিয়ান, আমি বিকেলে ক্লিনিশিয়ান। আবার দেখেন যে রিসার্চে আমার চাইতে জুড়ি মেলা ভার, আমার অনেক প্রকাশনা, আমি একাডেমিশিয়ান, আমি ক্লিনিশিয়ান, আমি রিসার্চার। এই ধাপেই এখন মেডিকেল প্রফেশনই চলছে। আপনি মেডিকেল প্রফেশনটাই ঢেলে সাজানোর প্রয়োজন আছে বাংলাদেশে। এটা ঠিক যে আমরা একসময় গরিব ছিলাম, আমরা অনুন্নত দেশ ছিলাম, এই জায়গাটা থেকে আমরা এখন যেহেতু অ্যাডভান্স হচ্ছি, আমাদের এই জায়গাগুলোতে এটাও বিএমডিসির একটা জব ডেসক্রিপশনের মধ্যে আনতে হবে। প্রশ্ন এসছে জীবন, যে কারা ডাক্তার পদবি লাগাতে পারবে আর কারা পারবে না? এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয় বাংলাদেশের আইন অনুযায়ী, বিএমডিসি অ্যাক্ট 2010। আর এই যে নীতিমালা, এই নীতিমালায় কোনো পরিবর্তন আনা দরকার, না এই নীতিমালাকেই কার্যকর করা অত্যন্ত জরুরি? এই নীতিমালাটাই তো এখন পর্যন্ত ঠিকমতো কার্যকর করার জায়গায় আমাদের দুর্বলতা রয়ে গেছে। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে যে
এটা সঠিকভাবে কার্যকর করা। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের জায়গা থেকে আমরা একটা সোশ্যাল প্রচারণা চালিয়েছি। সেটা হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি বিগত 3-4 বছর ধরে এই প্রচারণা অব্যাহতভাবে রেখেছে, যার ফলে এখন একটা সুফলও আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে এখন আমাদের যারা কোয়াক, যারা আগে ডাক্তার লিখতো, তারা এখন ডাক্তার লেখে না। তারা এখন নতুন একটা শ্রদ্ধাবরণে লেখে ডেন্টিস্ট অমুক এক্স, ডেন্টিস্ট ওয়াই। এটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কারণ পৃথিবীর প্রত্যেকটা দেশে ডেন্টিস্ট হচ্ছে তারাই যারা সেই দেশে রিকগনাইজ গ্র্যাজুয়েশনটা অর্জন করে, ডেন্টিস্ট্রি প্রফেশনাল যে ডিগ্রি সেটা অর্জন করে ডেন্টিস্ট হয়। বাংলাদেশে যেমন বিডিএস ডিগ্রি, যেমন পৃথিবীর অনেক দেশে আছে যে এক দেশে একাধিক সমমানের ডিগ্রি আছে, কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি যে ডিগ্রিটা দেয় একই নামে বিডিএস। সুতরাং বাংলাদেশে বিডিএস যারা অর্জন করে তারাই হচ্ছে ডেন্টিস্ট। এখন ওরা যে জায়গাটায় ডেন্টিস্ট লিখছে সেই জায়গায় বিএমডিসি কার্যকর ভূমিকা পালন করা দরকার। আমরা সোসাইটি থেকে একটা সোশ্যাল প্রচারণা এখন চালাচ্ছি, সেটা হচ্ছে বিডিএস নয়তো ডেন্টিস্ট। মানে এটা কি আছে কার্যকর, মানে বিডিএস নয়তো ডেন্টিস্ট নয়? অফকোর্স, মানে আপনারা কবে থেকে এটা চালু করেছেন? এটা আজকে প্রায় 1.5 বছর। 1.5 বছরে এটার আউটপুটটা কতখানি? যেমন এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার নয়, এই যে বিডিএস ছাড়া যারা ডাক্তার লিখতো তাদের জন্য অব্যাহতভাবে আমাদের 10-15 বছর সময় লেগেছে। এটা হচ্ছে বাংলাদেশে 12,000 ডেন্টিস্ট, বাট বাংলাদেশে কোয়াকের সংখ্যা লক্ষাধিক। এদের সাথে ফাইট করা, এদের সাথে সময় সাপেক্ষ ব্যাপার। ফাইট করা সময় সাপেক্ষ। প্রথমত জনসচেতনতা লাগবে, ভীষণ জনসচেতনতা ভীষণভাবে লাগবে। কারণ যে সার্ভিসটা নিচ্ছে তারই যে সঠিক জায়গা থেকে সার্ভিসটা নিচ্ছে কিনা এটা তার আগে জানা দরকার। এই লক্ষ্যে এই কাজটা তো জনসচেতনতার কাজ, এককভাবে একমাত্রার কাজ নয়। এটা আমার সোসাইটি দিয়ে হবে না। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, সরকার এবং সকল এইটা সংশ্লিষ্ট পেশার লোকরা সবাই যদি এর সাথে সন্নিবেশিত না হন বা ইনক্লাইনেশন না থাকে বা দায়িত্বে এগিয়ে না আসেন, তাহলে 100% স্বল্প সময়ের মধ্যে হয়তো সম্ভব না। আমরা যেটা দেখে বিগত সময়গুলোতে যে এটা নিয়ে মামলাও হয়েছে, মামলার হিয়ারিং হয়েছে, রায় এসেছে, কি অবস্থায় আছে মামলার? আমরা প্রথমত যে রায়টা তাদের পক্ষে এসেছিল সেটা একতরফা রায় ছিল। একতরফা রায় এই জন্যে যে তারা যখন রিট করেছে তখন বিবাদী করেছে সরকার পক্ষকে, যেটা করা হয়ে থাকে। তো আমরা জানতাম না, সোসাইটি বা প্রফেশনাল দিক থেকে আমরা জানতাম না, এবং আমরা পরে দেখলাম যে এটাতে সরকার পক্ষ সেভাবে কন্টেস্ট করে নাই, যার ফলে রায়টা একতরফা হয়ে গেছে। আমরা শোনা মাত্র আমরা আপিল করলাম এবং আপিলে আমরা তাদের এই আপিলের বিপক্ষে আমরা জয়লাভ করলাম। তো আমরা তারা যে প্র্যাকটিস করতে চাইলো, তাদের চাওয়া ছিল এইটা, তারা হচ্ছে অ্যাকচুয়ালি যারা করেছে, যারা রিড করেছে তারা হচ্ছে টেকনোলজিস্ট। আর কোয়াক বলতে আমি কিন্তু টেকনোলজিস্টকে বোঝাচ্ছি না। কোয়াক বলতে দক্ষ অদক্ষ, শিক্ষিত অশিক্ষিত, কনভেনশনাল টেকনোলজিস্ট, বাপ কাজ করতো ছেলে দেখে দেখে শিখছে, এরকম সবাইকে বলছি। মানে যারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের নিবন্ধনভুক্ত নয়, তারা সবাই যারা ইলিগাল প্র্যাকটিস করছে, সে দক্ষ অদক্ষ, শিক্ষিত অশিক্ষিত ম্যাটার করছে না, বাপের থেকে শিখুক, টেকনোলজিস্ট হোক, সবাই কোয়াক। আমি কোয়াককে এক জায়গায়, তাদের মধ্য থেকে একটা অংশ প্র্যাকটিস রেজিস্ট্রেশনের জন্য টেকনোলজিস্টরা এই রায়টা পেয়েছিল, যেটা আমরা আপিল করার পরে ঠেকে গেল। এখন তারা আবার সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেছে, এটা হিয়ারিং এর অপেক্ষায় আছে। এবং এই আমরা হিয়ারিং এর ক্ষেত্রেও আশাবাদী এই কারণে যে তারা একতরফা রায় পেয়েছিল, বিএমডিসি কে সংশ্লিষ্ট না করে রায়টা হয়ে গেছিল। কারণ কোনোভাবেই বাংলাদেশের আইনের বাইরে তো আদালত রায় দেবে না। হাইকোর্ট তো আইনকেই প্রতিষ্ঠিত করার জন্য, সুপ্রিম কোর্ট আইনকে প্রতিষ্ঠিত। তাহলে এই যে তথাকথিত হাতুড়ে ডাক্তার যারা কোয়াক, রাইট, তারা কি বেশি চতুর না বোকা? তারা চতুর বোকা এটা আসলে আমার পক্ষে বলা মুশকিল, তবে তাদের
তারা এইসব মানে অপকর্মের তারা যে জন্য- এত কিছু করে ফেলতে পারছে, হ্যাঁ। রিড করছে, হ্যাঁ। তাদের না, read পক্ষে করার অধিকার না, না, তো- আমি রিড করছে আমি read সেটা করার বলছি না, অধিকার তাদের যে আছে। তাদের পক্ষে আবার রায়ও তাদের পক্ষে রায় যখন হয় তখন নিশ্চয়ই আমি তো বললাম যে একতরফা হলো, আমাকে ডাকা হলো, আমি যদি না যাই, আমি বিবাদী যদি কন্টেস্ট না করি, তাইলে বাদীর বক্তব্য তো প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা কথা সেরকম হয়তো কিছু, আর সেটাই তো চূড়ান্ত ছিল না। রাইট। সরকার পক্ষের এই ক্ষেত্রে দুর্বলতা ছিল, কারণ আমরা কাগজপত্র ঘেটে দেখেছি যে নোবডি অপোজ এরকম একটা শব্দ ওখানে আছে। নোবডি বলতে বিবাদী পক্ষের যাদেরকে ডাকা হয়েছিল বা যাদেরকে সংশ্লিষ্ট করা হয়েছিল তাদের কম রেসপন্সের কারণে এই ঘটনাটা ঘটেছিল। পরে এটা ওভারকাম করা হয়েছে, পরে সরকার পক্ষ ঠিক মতোই, আমরা যখন এটার সাথে সংযুক্ত হলাম তখন সরকার পক্ষ এগিয়ে এসেছে, আমরাও সংক্ষুব্ধ বিবাদী হিসেবে যোগ হয়েছি এবং কন্টেস্ট হয়েছে, আইনের ব্যাখ্যা হয়েছে, মাননীয় বিচারপতিরা যথোপযুক্ত রায় দিয়েছেন। এটাতে ওরা সন্তুষ্ট না হয়ে আরেকটা যেটা আপনার লিভ টু আপিল সেটা করেছে, সেটাও হিয়ারিংয়ের অপেক্ষা আছে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের আইনের বাইরে কোনো রায় হবে না। সুতরাং ওরা ওই পর্যন্ত ওই যে এটা বলে যে কাউকে বোকা বানিয়ে প্র্যাকটিস করতে পারছে, ওরা যে আজকে রাতে প্র্যাকটিস করবে, আজকে দিনে যে প্র্যাকটিসটা করছে, এই সুযোগটাই যে তাদের জন্য তৈরি হচ্ছে, এটাও তো অনেক, মানে তারা এই জন্যে যে অর্থ লগ্নি করতেও তাদের পিছপা তারা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। কারণ তারা মনে করছে যে অসুবিধা কি, আমি যা কামাই করছি প্রতিদিন তার কিছু কিছু ওখানে যদি জমিয়ে রেখেও একটা অংশ দিতে পারি তাহলেও আমি আমার এস্টাবলিশমেন্ট ধরে রাখতে পারি। এরকম একটা সুকৌশলে অপকর্ম তারা করে যাচ্ছে, যেটা শুধুমাত্র বিএমডিসি এবং ল এনফোর্সিং এজেন্সি সক্রিয় হলেই এটা সলভ হয়ে যায়। তবে এটার অনেক দীর্ঘ ইতিহাস আছে, সেই ইতিহাসে আমি যাচ্ছি না। একটা লাইন বলি যে এদেরকে এক সময় 1980 সালে একটা বেয়ারফুটের ডক্টর আদলে, চায়নার বেয়ারফুটের ডক্টরের আদলে তখনকার সরকার একটা আইন প্রণয়ন করেছিল, যে আইনের সুযোগ নিয়ে এই দেশে লক্ষ লক্ষ কোয়ার্ট রেজিস্ট্রেশন পেয়েছিল। যেমন আমাদের এই ধারাটাতে যেটা ছিল 1980 সালে সেই জিয়াউর রহমানের সময়, যে 5 বছর কোনো ডেন্টাল প্রতিষ্ঠানে জীবিকা নির্বাহ করলে সে বিএমডিসি রেজিস্ট্রেশন পাবে। ওকে, এটা তো এই সুযোগে হাজার হাজার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, যেটার খেসারত এখনো আমাদের দিতে হচ্ছে। এই আইন সংশোধন হয়েছে, এখন নূতন যাত্রা শুরু হয়েছে, দেশ নূতন পথে আগাচ্ছে। আশা করা যায় এগুলো, এই অপচিকিৎসা বা এই যে যেটা আমরা মনে করি যে স্বাস্থ্য খাতকে ধ্বংস করার মতো বিষয়, ভীষণ রকম এটা আত্মঘাতী, এই জায়গাগুলো থেকে আমরা উঠে আসতে পারবো। আজকে বিএমডিসির কার্যপ্রণালী, করণীয় কি, ভবিষ্যৎ, বর্তমানের কিছু কিছু স্পেসিফিক জায়গায় স্থবিরতা এবং বিএমডিসির প্রকৃত অর্থে কাজ কি হওয়া উচিত, এই শীর্ষক অনেক কথা হলো। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়টিই ছিল এরকম যে দন্ত চিকিৎসা আমরা কত দূর এগিয়েছি আর কত দূর এগোনো উচিত এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস অত্যন্ত আশাবাদী যে এই প্রফেশন তার ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। যে এই ট্রেন আমরা ধরে রেখেছি সেটাকে আরও পলিশ তরিকায় আমরা নিতে পারবো, সেটার জন্য বিএমডিসি অত্যন্ত ভূমিকা, জোরালো ভূমিকা অত্যন্ত প্রয়োজন এবং সেই জায়গাটি আমাদের ডেন্টিস্টরা ছুঁতে পারবে। এবং আপনিও যেহেতু সাধারণ পরিষদের একজন হয়ে গেছেন, আমরা তো এখন আরেকটু বেশি আশা করতেই পারি যে আমরা ঠিক ট্র্যাকে আমরা পৌঁছতে পারবো। ধন্যবাদ অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল ভাইকে আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে কথা হচ্ছিল অধ্যাপক ডাক্তার হুমায়ুন কবির বুলবুল, মহাসচিব বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, যার বলিষ্ঠ নেতৃত্বে সত্যিকার অর্থেই সোসাইটি একটা শেপ পেয়েছে, প্রবীণ ডাক্তাররা পেয়েছে ঠিক পথে যাবার দিশা বা ঠিকানা। প্রত্যেকের জায়গা থেকে আমাদের অনেক কিছু করণীয় আছে এবং আমরা যারা ডেন্টাল সার্জন আছি প্রত্যেকেই স্ব জায়গা থেকে করে যাব এই প্রত্যাশা, এই অভিব্যক্তি
রেখে আজকের মতো এই আয়োজন থেকে আমরা বিদায় নিচ্ছি। অন্য সময় অন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবো। ধন্যবাদ সকলকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।